আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। পালিয়ে যাওয়া শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল, নতুন করে চরম বিপাকে ভারত। বাংলাদেশে বন্যায় প্রাণহানি ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন শেহবাজ। আজও ইসরায়েলের মেরন ঘাঁটিতে হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলা, ইহুদি গোয়েন্দা সরঞ্জাম ধ্বংস। হুথির হামলায় ডোবার পথে ইসরায়েলমুখী জাহাজ, কোনো ক্ষমা নেই, বিলম্ব হলেও হামলা হবেই, বলছেন হুথি প্রধান। জার্মানিতে ন্যাটোর ঘাঁটিতে হামলার আশঙ্কায় বাড়ানো হল বাড়তি নিরাপত্তা। কুরস্কে $90 লাখ মূল্যের ফরাসি ক্রোটাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস। আবারও পিছিয়ে যাচ্ছে ইউক্রেন, খার্কিভের 50টি শহর নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ান যোদ্ধারা। এবং সর্বশেষে নতুন করে মহাকাশ যুদ্ধে নাম লেখাচ্ছে তেহরান, মহাকাশে 14টি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান। ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারত যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা হারান হাসিনা। এরপর তিনি সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দিল্লিতে পালিয়ে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় বাংলাদেশের সাবেক স্বৈরশাসক একরকম অচলাবস্থার মধ্যে পড়েছেন। কেননা বৃহস্পতিবার মানবাধিকার লঙ্ঘনের তদন্তে ঢাকায় পৌঁছেছে জাতিসংঘের একটি দল। তারা জুলাই আন্দোলনে যেসব হত্যাকাণ্ড হয়েছে তা খতিয়ে দেখবে। হাসিনা সরকার উৎখাতে 4.5 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। বেশিরভাগ মানুষই পুলিশের গুলিতে প্রাণ হারান। বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এক বিবৃতিতে বলেছেন, হাসিনার সাথে সাথে তার মন্ত্রীদেরও কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এতে ভারত কূটনৈতিকভাবে চাপে পড়েছে। শেখ হাসিনা দিল্লির কোথায় আছেন এ বিষয়টি এখনও কেউ নিশ্চিত করেনি। হাসিনা ভারতে যাওয়ার পরই যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন, কিন্তু তার সে আবেদন মঞ্জুর করেনি ব্রিটেন সরকার। তাদের দেশ এবং জাতিসংঘের অভিবাসন নীতি অনুযায়ী হাসিনাকে তারা আশ্রয় দিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। এরপর যুক্তরাষ্ট্র হাসিনার ওপর নিষেধাজ্ঞা দেয়। কার্যত হাসিনা এখন অন্য কোথাও যাবেন নাকি ভারতেই রয়ে যাবেন সে বিষয়টি স্পষ্ট নয়। আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার শুরু হলে ভারতও বা তাকে নিয়ে কি করবে সে বিষয়টিও প্রায় অন্ধকারেই আচ্ছন্ন হয়ে আছে। যদিও দিল্লি বরাবরই হাসিনার আস্থাভাজন ও বিশ্বস্ত বন্ধু, তারপর এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না হাসিনাকে নিয়ে ভারতের পরিকল্পনা কি। দেশ ত্যাগের আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চেয়েছিলেন হাসিনা, কিন্তু তাকে সে সময় দিতে পারেনি সেনা কর্মকর্তারা। কেননা সেদিন জনতার যে ঢল ঢাকায় প্রবেশ করেছিল, আর কিছু সময় হাসিনা দেশে অবস্থান করলে তার প্রাণনাশের ঝুঁকি তৈরি হতো। জীবনের নিরাপত্তার জন্য হাসিনাকে একটি সামরিক হেলিকপ্টারে করে ভারত পৌঁছে দেয়া হয়। এদিকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মাঝে মাঝে সুযোগ বুঝে কুমিরের কান্না শুরু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানের গণমাধ্যম বলছে, বাংলাদেশে বন্যায় প্রাণহানি ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন শেহবাজ। প্রসঙ্গত বাংলাদেশে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজার সহ বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ পরিবার। এখন পর্যন্ত পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা প্রায় 36 লাখ। ঘটছে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনাও। এমন অবস্থায় বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন হওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া বিপর্যয়ের এই সময়ে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে একথা জানিয়েছেন তিনি। এতে তিনি বলেছেন, বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমি বাংলাদেশের জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিপর্যয়ের এই সময়ে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাকিস্তান। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার মেরনে অবস্থিত ইসরায়েলি সরকারের বিমান নজরদারি ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি সংবাদ সূত্র জানিয়েছে, অধিকৃত উত্তর ফিলিস্তিনের মেরন এবং এর আশেপাশে বিপদসংকেত সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায়, লেবানন থেকে অধিকৃত উত্তর ফিলিস্তিনের মাউন্ট মেরন অভিমুখে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে ইসরায়েলি সূত্র এও দাবি করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 5টি রকেটকে বাধাগ্রস্ত করেছে। এদিকে আরব নিউজ জানিয়েছে, হিজবুল্লাহর রকেট ইসরায়েল অধিকৃত সেবা ফার্মস এবং আপার গ্যালিলির 2টি অবস্থানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি গাজা এবং দক্ষিণ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি শাসকের আক্রমণের প্রতিশোধ হিসেবে দখলদার সরকারের বিভিন্ন সামরিক অবস্থানে নিয়মিত হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের তীব্র নৃশংসতার প্রতিশোধ হিসেবে
হামাস দখলদার সত্তার বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালানোর পর অবরুদ্ধ গাজায় ইসরায়েল তার নৃশংস আগ্রাসন শুরু করে। ইসরায়েলি বাহিনী ঘনবসতিপূর্ণ ভূখণ্ডে সম্পূর্ণ অবরোধ আরোপ করে এবং সেখানে বসবাসকারী 20 লাখেরও বেশি ফিলিস্তিনিদের জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। এদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন, দেশটির নৌ ইউনিট গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে একটি সামুদ্রিক অভিযানের অংশ হিসাবে ইসরায়েলের সাথে যুক্ত 2টি জাহাজে পৃথক হামলা চালিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইয়েমেনের রাজধানী সানা থেকে সরাসরি সম্প্রচারিত একটি টেলিভিশন বক্তৃতায় হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইয়েমেনি বাহিনী লোহিত সাগরের যাত্রা করার সময় সাউনিয়ন তেল ট্যাঙ্কারটিকে লক্ষ্যবস্তু করেছে। তিনি যোগ করেছেন যে জাহাজটিতে সঠিকভাবে আঘাত করা হয়েছিল এবং এটি এখন ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। সারি উল্লেখ করেছেন যে সোয়ুনিয়ান কোম্পানির অন্তর্গত জাহাজটি ইসরায়েল সংশ্লিষ্ট। এটি ইসরায়েলি বন্দরে প্রবেশ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত লঙ্ঘন করেছে। ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরের নৌ মিশন অ্যাসপিডস বৃহস্পতিবার নিশ্চিত করেছে, গ্রিক পতাকাবাহী তেল ট্যাঙ্কারটিতে হামলার পর এটির ক্রুদের সরিয়ে নেওয়া হয়। বুধবার ইয়েমেনের কৌশলগত পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর হুদাইদাহ থেকে সানিয়নকে একাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এই মাসে লোহিত সাগরে আক্রমণের শিকার তৃতীয় জাহাজ ছিল এথেন্সভিত্তিক ডেল্টা ট্যাঙ্কার। ডেল্টা ট্যাঙ্কার্স একটি বিবৃতিতে বলেছে যে হামলার ফলে জাহাজে আগুন লেগেছিল, তবে ক্রুরা নিভিয়ে ফেলেছে। এছাড়াও হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে, তবে ইসরায়েলকে একটি কার্যকর ও বেদনাদায়ক জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে গিয়ে দেরি হচ্ছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি আনসারুল্লাহ। হুথি নেতা আব্দুল মালিক আল হুথি বৃহস্পতিবার রাতে রাজধানী সানা থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে এসব কথা জানান। তিনি বলেন, ইরানের নেতৃত্বে প্রতিরোধ অক্ষ নিঃসন্দেহে একটি প্রতিশোধমূলক অভিযান চালাবে, যা ইসরায়েলের জন্য হবে খুবই কার্যকর ও বেদনাদায়ক অভিযান। তবে সে অভিযান বাস্তবায়নে সতর্কতা অবলম্বন করতে গিয়েই মূলত প্রতিশোধ নেওয়ার কাজে দেরি হচ্ছে। ইয়েমেনের এ নেতা বলেন, ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় গত 31 জুলাইয়ের পর থেকে ইসরায়েলি বস্তি স্থাপনকারীরা তীব্র আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। তবে মধ্যপ্রাচ্যের অন্যত্র ইসরায়েল বিরোধী অভিযান চলমান রয়েছে বলেও জানান আব্দুল মালেক আল হুথি। তিনি বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েল বিরোধী অভিযান পূর্ণ মাত্রায় চলছে এবং ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার সময় হিজবুল্লাহর পক্ষ থেকেও কঠোর পদক্ষেপের ভয়ে রয়েছে ইসরায়েল। চলতি সপ্তাহে লোহিত সাগরে ইসরায়েল বিরোধী অভিযানে 21টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও জানান আব্দুল মালেক আল হুথি। তেহরানে ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। সে সময় ইরানের সর্বোচ্চ নেতাসহ দেশটির শীর্ষস্থানীয় সেনা কমান্ডাররা তাদের অতিথি ইসমাইল হানিয়াকে শহীদ করার ইসরায়েলি পদক্ষেপের প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। এ বিষয়ে ইয়েমেনের জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে হুথি নেতা জোর দিয়ে বলেন, নিঃসন্দেহে প্রতিশোধমূলক হামলা চালানো হবে। হুথি বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনি নৌ ইউনিটগুলো লোহিত সাগরে সামুদ্রিক অভিযান চালিয়ে এখন পর্যন্ত ইসরায়েল এবং তাদের পশ্চিমা পৃষ্ঠপোষকদের সঙ্গে যুক্ত 200টি বণিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। আনসারুল্লাহ নেতা এ সময় ইসরায়েলি সরকারকে কটাক্ষ করে বলেছেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর সহায়তায় এবং সমর্থনে গত 322 দিন ধরে গাজার বিরুদ্ধে শতাব্দীর শ্রেষ্ঠ অপরাধ করে চলেছে। তিনি বলেন, ইহুদিবাদী শত্রুরা বোমাবর্ষণ, অনাহার, মহামারী, নির্যাতন এবং অন্যান্য অপরাধের মাধ্যমে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের নির্মূল করার জন্য একটি গণহত্যামূলক অভিযান চালিয়ে যাচ্ছে। হুথি বলেন, ফিলিস্তিনিদের এবং তাদের লক্ষ্যকে সমর্থন করতে ব্যর্থ হওয়ার বিপদ সম্পর্কে মুসলিম ও বিশ্বের দেশগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ধর্মীয় পণ্ডিত ও চিন্তাবিদদের একটি বড় দায়িত্ব রয়েছে। ফিলিস্তিনকে সহায়তা করতে অবহেলা এবং এর ব্যর্থতা সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি মহাবিপদ বলেও অভিহিত করেন তিনি। অন্যদিকে সন্ত্রাসী হামলার আশঙ্কায় জার্মানিতে ন্যাটোর এক বিমান ঘাঁটিতে সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে। ইউক্রেনের জন্য সামরিক সহায়তার কারণে জার্মানিতে সামরিক স্থাপনার ঝুঁকি বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে। রাশিয়ার হামলার মুখে ইউক্রেনকে সক্রিয় মদত দেয়া সত্ত্বেও পশ্চিমা জগৎও এখনও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েনি। কিন্তু মৌখিক প্রতিবাদ ও হুমকির পাশাপাশি রাশিয়া সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে নাশকতামূলক কার্যকলাপ চালানোর চেষ্টা করছে বলে সন্দেহ বাড়ছে। জার্মানির কোলন শহরের কাছে এক সামরিক ঘাঁটিতে এমন নাশকতার চেষ্টার পর সে দেশেই ন্যাটোর এক ঘাঁটির উপর সম্ভাব্য হুমকির মুখে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে কোলনের ঘাঁটির পানীয় জল স্থাপনার কাছে প্রাচীরে গর্ত আবিষ্কারের পর নাশকতার প্রচেষ্টা চালানো হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। জার্মানির পশ্চিমে গাইলেনকিয়রসেন শহরের কাছে ন্যাটোর বিমান ঘাঁটি সম্ভাব্য হুমকির মুখে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে মনে করা হচ্ছে।
ফলে সতর্কতার মাত্রা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে বাড়ানো হয়েছে, যা চার্লি নামে পরিচিত। এর আওতায় পরিচালনার কাজে সরাসরি যুক্ত কর্মী ছাড়া বাকিদের বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে। সেই ঘাঁটিতে ন্যাটোর এওয়াক্স নজরদারি বিমান মোতায়েন রয়েছে। সম্প্রতি অয়াচিত এক ব্যক্তি সেখানে প্রবেশের চেষ্টা করেছিল, তবে সেটাই বর্তমান হুমকির কারণ কিনা তা স্পষ্ট নয়। এদিকে কুরস্ক অঞ্চলে একটি এফপিভি ড্রোন ব্যবহার করে রাশিয়ার সেনা প্রায় $90 লাখ মূল্যের ফরাসি তৈরি ক্রোটাল অল ওয়েদার শর্ট রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম ধ্বংস করেছে। রাশিয়ান সশস্ত্র বাহিনীর সামরিক রাজনৈতিক বিভাগের উপপ্রধান আখমত স্পেশাল ফোর্সের কমান্ডার মেজর জেনারেল আপ্তি আলাউদ্দিনভ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আখমত স্পেশাল ফোর্সের আইডা দলের যোদ্ধারা মার্টিনোভকার উপর একটি হামলা চালানোর মিশনে আমাদের হেলিকপ্টারগুলোকে বাধা দেয়ার প্রয়াসে মোতায়েন করা একটি ক্রোটাল ক্ষেপণাস্ত্র সিস্টেম পুড়িয়ে দিয়েছে। তার কথায়, বৃহস্পতিবার প্রতিপক্ষ অনেক দিক থেকে আক্রমণ করছিল। আমাদের দায়িত্বের অঞ্চলের মধ্যে মোতায়েন করা সামরিক ইউনিটগুলি আজকে একটি ট্যাঙ্ক এবং 3টি সাঁজোয়া যুদ্ধযান সহ মোট 8 টুকরো সামরিক হার্ডওয়্যার ধ্বংস করেছে। খারকভ অঞ্চলের বেসামরিক সামরিক প্রশাসনের প্রধান ভিটালি গানচেভ একটি সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ান সৈন্যরা বর্তমানে খারকভ অঞ্চলের প্রায় 50টি জনবহুল এলাকা নিয়ন্ত্রণ করছে। যদিও এটা আনুমানিক, কারণ অনেক এলাকা ধূসর অঞ্চলের মধ্যে রয়েছে। ভোলচানস্ক শহরটি এলাকার ইউক্রেনের আউটপোস্ট, যেখানে ইউক্রেনীয় সেনারা ক্রমাগত আমাদের অবস্থানে আক্রমণ করার চেষ্টা করছে। তবুও আমরা অগ্রগতি করছি। আমাদের সৈন্যরা ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে সেখানে অগ্রসর হচ্ছে। তার কথায়, মুক্ত করা অঞ্চলগুলোর সম্মিলিত জনসংখ্যা প্রায় 2000। অন্যদিকে মহাকাশে আরও 14টি স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি ইরানের। দেশটির মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান হাসান সালারিয়েহো এই ঘোষণা দিয়েছেন। সালারিয়েহো জানান, ইরানের মহাকাশ গবেষণা সংস্থা সফলভাবে কক্ষপথে 8টি স্যাটেলাইট পাঠিয়েছে, যা স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে আগের 3 সরকারের সাফল্যের সমান। বেসরকারি খাতের সঙ্গে যৌথ প্রকল্প হাতে নেয় ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্র দেশীয় স্যাটেলাইট ডিজাইন ও উৎপাদনের গতি বাড়িয়েছে। সংস্থাটির 14টি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য নির্ধারণ করা হয়েছে। আরও 30টি স্যাটেলাইট নির্মাণাধীন অবস্থায় আছে। এর মধ্যে 20টি বেসরকারি খাতের মাধ্যমে নির্মাণ করা হবে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের মহাকাশ গবেষণা সহ প্রযুক্তি খাতে বিস্ময়কর অগ্রগতি হয়েছে।